আমি সর্বপ্রথম সুমুসপুরের বাসিন্দা, দীর্ঘদিনের কার্যকর্তা, অনেক সময় অনেক দায়িত্ব পালন করেছেন, আমাদের সকলের প্রিয় মাননীয় সুশান্ত ঘোষ মহাশয়কে কিছু বলার জন্য আহ্বান করছি। মাননীয় মন্ডল সভাপতি সঞ্জীব হাজরা মহাশয় এবং আমাদের মন্ডলের জিএস উৎপল ঘোষ এবং আমাদের পার্শ্ববর্তী গ্রামের আমাদের এই বিজেপি সহকর্মী মাননীয় কৃষ্ণচন্দ্র দাস এবং দেবপ্রসাদ চৌধুরী, সকলকে জানাই আমার গৌরী অভিনন্দন। যাই হোক, সুমুসপুর বাস স্ট্যান্ডে এই যে পৌরসভা সভা মানে এই নয় যে আমরা একে অপরের বিরুদ্ধে কেচ্ছা করব। আমরা শুধু এই সভা মঞ্চ থেকে একটা কথাই বলতে চাই যে আমরা সমগ্র মানুষ এক হয়ে ভারতীয় জনতা পার্টির যে পদপ্রার্থী মাননীয় গোপাল চন্দ্র চট্টোপাধ্যায়কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এই আশা আকাঙ্ক্ষা রেখে সকলকে আমি জানাই আমার গৈরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন পূর্বস্থলী উত্তর বিধানসভার 1 নম্বর মণ্ডল। অনেকেই হয়তো জানেন না 1 নম্বর মণ্ডল বলতে কোনটা বোঝায়। পুটসুরি, বামুনপাড়া এবং মামুদপুর 2 নম্বর যে পঞ্চায়েত, এই 3টে পঞ্চায়েত নিয়ে পূর্বস্থলী উত্তর বিধানসভার 1 নম্বর মণ্ডল। এই 1 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক সম্মানীয় উৎপল ঘোষ মহাশয় এখন আপনাদের সামনে বক্তব্য রাখছে। উৎপল ঘোষ মহাশয়কে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। भारत माता की, भारत माता की जय श्री राम, जय श्री राम, जय जय श्री राम, जय श्री राम। মঞ্চে উপবিষ্ট সকলে প্রিয় দীর্ঘদিনের লড়াকু কার্যকর্তা, আমারই এক দাদা মাননীয় সঞ্জীব হাজরা মহাশয়, মঞ্চে উপবিষ্ট এই মন্ডলের ভাইস প্রেসিডেন্ট দেবব্রতদা, মঞ্চে উপবিষ্ট কৃষ্ণদা, এছাড়াও উপস্থিত রয়েছেন আমাদের মন্ডলের কার্যকর্তা, শক্তি কেন্দ্রের প্রমুখ, মোর্চার প্রেসিডেন্ট এবং বুথের নেতৃত্ব কার্যকর্তাগণ এবং সুমুসপুরের ক্রেতা বিক্রেতাগণ, সকলকে জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি ছোট্ট 2-4 কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা হয়তো সকলে জানেন বিগত পঞ্চায়েতে যে অদ্ভুত যে সন্ত্রাস, 2018 যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা প্রত্যেকেই অবগত আছি। সেই নির্বাচনে ভয়ঙ্কর নির্বাচন আমরা পার করে এসেছি। সেই নির্বাচনে আপনারা প্রত্যেকে হয়তো ছিলেন যে আমাদের সাধারণ মানুষের উপর যে ভয়ঙ্কর যে অত্যাচার সৃষ্টি করেছিল, সাধারণ মানুষ তার যে ভোটাধিকার অধিকার বঞ্চিত হয়েছিল। অনেকে দেখেছেন নমিনেশন ফাইল করতে গিয়ে অত্যাচার হতে হয়েছিল। তাই আমি আশা করব এবার নির্বাচন সম্পূর্ণভাবে আলাদা। এই নির্বাচনে আপনারা সকলে একত্রিত লড়াই করবেন। আর আমি বলতে চাই যে এই সরকার 2026-এ যে বিধানসভা নির্বাচন, আপনারা সকলেই 2021-এর নির্বাচন পার করে এসেছেন, 2019-এর লোকসভা পার করেছেন। তাই আমি প্রত্যেককে অনুরোধ করব 2026-এ যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে আমরা একত্রিত লড়াই করব এবং ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করব। এই বলে আমি আমার ক্ষুদ্রতম বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আপনারা সকলে জানেন এখানকার বিখ্যাত লড়াকু কার্যকর্তা
দেবপ্রসাদ চৌধুরী মহাশয়কে ওনার অমূল্য বক্তব্য তুলে ধরার জন্য আহ্বান করছি। কজ্জল পূরিত লোচন ভারে নকুযুগ শোভিত মুক্তার হারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। প্রথমেই আমি দেবী সরস্বতীর বন্দনা এই কারণে করলাম, আমরা যারা মঞ্চে উঠে বক্তব্য রাখি দেবী সরস্বতীর দান না থাকলে আমরা এইভাবে গুছিয়ে ঘন্টার পর ঘন্টা আমরা বক্তব্য রাখতে পারতাম না। তাই দেবী সরস্বতীকে প্রণাম জানিয়ে আমি দুই চার কথা আপনাদের কাছে বলতে চাই। প্রথমেই যেটা বলতে চাই, শুভ নববর্ষে আন্তরিক শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন জানাই শুধু নির্বাচক মণ্ডলীর উদ্দেশ্যে। যান্ত্রিক যোগাযোগ মাধ্যমে আমার কণ্ঠস্বর যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে এতদ অঞ্চলের পার্শ্ববর্তী বাড়ির কর্তব্যরতা মা ও পিতৃস্থানীয়দের বিনম্র শ্রদ্ধায় নমন করি। আমার সমবয়সীদের জানাই গৈরিক অভিনন্দন। আমার থেকে বয়সে ছোট তাদের স্নেহের আন্তরিক ভালোবাসা জানাই। আমাদের মঞ্চের সামনে যে সমস্ত দেবতুল্য কার্যকর্তা রয়েছেন তাদেরকে গৈরিক অভিনন্দন জানাই। আর মঞ্চে উপবিষ্ট আমাদের পূর্বস্থলী উত্তর বিধানসভার অন্তর্গত 1 নম্বর মণ্ডলের প্রাক্তন সভাপতি ও বর্তমানে জেলা কমিটির অন্যতম সদস্য, উনি দীর্ঘদিন ধরে বিভিন্ন দায়িত্ব পালন করে এসেছেন, সেই সঞ্জীব হাজরা মহাশয়, আমার পূর্ববর্তী বক্তা উৎপল ঘোষ এই মণ্ডলেরই সাধারণ সম্পাদক, আমাদের আরেকজন জেলার অন্যতম নেতা ইতিমধ্যেই এখানে উপস্থিত হয়েছে সংখ্যালঘু সেলের প্রাক্তন সভাপতি মাননীয় ইমান আলী শেখ মহাশয়। মঞ্চে চেয়ার নেই, চেয়ার আনতে গেছে, ওনাকে মঞ্চে ডেকে নেওয়া হবে। তো যাই হোক, সকল স্তরের মানুষকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন জানালাম। আর আমাদের যে পূর্বস্থলী উত্তর বিধানসভার প্রার্থী, একজন উচ্চ শিক্ষিত শিক্ষক যুবক, পূর্বস্থলী হাই স্কুলের শিক্ষক, এবং উনিও দীর্ঘদিন ধরে বহু দায়িত্ব সামলিয়েছেন, সেই গোপাল চট্টোপাধ্যায় আমাদের প্রার্থী। গোপাল চট্টোপাধ্যায় এই মুহূর্তে বিভিন্ন গ্রামে যে গ্রাম সংযোগ, যে মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনের পরিক্রমা চলছে, সকাল থেকেই এই পরিক্রমায় উনি আছেন। এই প্রচন্ড রোদ গরমের মধ্যে উনি প্রচন্ড পরিশ্রম করছেন। তাই ওনাকে আগামী 29 এপ্রিল সকাল সকাল নিজের ভোট কেন্দ্রে গিয়ে ভয় মুক্ত হয়ে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এটা আমার সবথেকে গুরুত্বপূর্ণ আবেদন আপনাদের কাছে রাখলাম।
আমি দেখতে পাচ্ছি সমস্তপুর বাজারে একদম বহু চায়ের দোকানে বিভিন্ন কর্তব্যরত ব্যবসাদার এবং বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্রেতা মণ্ডলী, তাদেরকেও শুভেচ্ছা জানাই। আপনারা আমাদের বক্তব্য শুনুন। সচরাচর আপনারা তো বিজেপির কোনো মিটিং হলে খুব একটা আগ্রহ প্রকাশ করেন না, কাছে এসে বসতে আপনাদের ভাসুর আর ভাদর বউয়ের যেমন সম্পর্ক হয় সেই রকম আচরণ করেন কিছু সাধারণ পাবলিক। জানি না কেন এটা করেন। বিজেপির মঞ্চের কাছে এলে আপনার কি 100 দিনের কাজ, আপনার আবাস যোজনার ঘর, আপনার স্বচ্ছ ভারতের টাকা বন্ধ করে দেবে, নাকি 1500 টাকা যুবকদের যে দিদি ঘোষণা করেছে সেগুলো বন্ধ করে দেবে? তাই মঞ্চের সামনে আসতে আপনাদের ভাসুর ভাদর বউয়ের সম্পর্কের মতো চলছেন। এই রাজ্যের যে বর্তমান পরিস্থিতি, আকণ্ঠ নিমজ্জিত ব্যাপক দুর্নীতি, ভ্রষ্টাচার, স্বৈরাচার, ধর্ষণ, নিপীড়ন, অগ্নিসংযোগ। ইমান ভাই, তুমি মঞ্চে এসো, আসন গ্রহণ করো। তো এইভাবে এই রাজ্য সরকারের কে অবিলম্বে উৎখাত করবার জন্য আমাদের এই যে ধর্মযুদ্ধ, 2026 সালে এই ধর্মযুদ্ধের মধ্যেই প্রমাণ হয়ে যাবে আমাদের হিন্দু শাশ্বত সনাতন ধর্মের মানুষ তাদের অস্তিত্বকে বজায় রাখতে পারবেন কিনা তার দিক নির্ণয় করতে হবে। আগামী 29 এপ্রিল পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে গোপাল চট্টোপাধ্যায়কে জেতানোর মাধ্যমে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর হাতকে শক্ত করতে এই পশ্চিমবাংলা থেকে বিধায়কদেরকে নির্বাচনে জিতিয়ে নিয়ে এসে রাজ্যসভার আসন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির কর্ণধার। আমরা আজকে অক্লান্ত পরিশ্রম করে গ্রাম থেকে শহর, অলি গলি, প্রতিটি বুথ থেকে আরম্ভ করে প্রতিটি মন্ডল, জেলা স্তর পর্যন্ত আমাদের ব্যাপকভাবে কর্মসূচি পালনে আমরা অগ্রণী ভূমিকা পালন করে চলেছি। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ইতিমধ্যে যে সকল যোজনাগুলো ঘোষণা করেছেন সেই যোজনার সুফল আপনারা অচিরেই পাচ্ছেন। ওনার যে নীতি নির্ধারণ করেছেন সবকা সাথ সবকা বিকাশের মাধ্যমে প্রতিটি ভারতবাসী 140 কোটি জনগণের জন্য উনি ঘোষণা করেছেন খাদ্য সুরক্ষা যোজনার মাধ্যমে একদম নিম্ন মধ্যবিত্ত থেকে আরম্ভ করে আদিবাসী সম্প্রদায় থেকে সমস্ত গরিব মানুষদের জন্য বিনামূল্যে 5 কিলো করে যে চাল, গম এবং আটার ব্যবস্থা করেছেন। 82 কোটি জনগণ ইতিমধ্যে তার সুফল কিন্তু পাচ্ছেন। আমি প্রশ্ন করতে চাই এখানকার তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে, আপনার পরিবার কি সেই প্রধানমন্ত্রীর দেওয়া যে চাল আপনারা কি তারা গ্রহণ করেন না? তার জবাব দিতে হবে আপনাদের। আমার প্রধানমন্ত্রী
উজালা যোজনার গ্যাসের মাধ্যমে আজকে গোটা ভারতবর্ষে 43 কোটি মানুষের, গরিব মানুষের ঘরে ঘরে বিনামূল্যে উজালা যোজনার গ্যাস পৌঁছে দিয়েছে। আমি প্রশ্ন করতে চাই তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে, আপনার ঘরে কি সেই গ্যাস ব্যবহার করা হয় না? আপনারা কি গ্যাস ব্যবহার করেন না? আপনারা শুধু বিজেপির মুন্ডুপাত করবার জন্য বিজেপির কর্মীদেরকে হুঙ্কার দিয়ে, ধমকি দিয়ে, বিজেপির ফ্ল্যাগ ছিঁড়ে দিয়ে, বিজেপির ফেস্টন ছিঁড়ে দিয়ে বিজেপির কর্মীদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন নির্বাচনের পরে, আগামী 4 তারিখের পর আপনারা নাকি বুঝে নেবেন। এত বড় আপনাদের স্পর্ধা! আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির শক্তি আজকে পৃথিবীর রাজনীতির ইতিহাসে, জেনে রাখুন, ভারতীয় জনতা পার্টি পৃথিবীর মধ্যে সর্ববৃহত্তম এবং শ্রেষ্ঠ রাজনৈতিক দলের স্বীকৃতি অর্জন করেছে। সারা ভারতবর্ষে 23টা রাজ্যে বিজেপি এবং এনডিএ জোটের সরকার পরিচালনা হচ্ছে। সারা ভারতবর্ষে বিজেপির লোকসভার এমপি, রাজ্যসভার এমপি, পৌরসভা, পঞ্চায়েত থেকে আরম্ভ করে সমস্ত বিভাগে ভারতীয় জনতা পার্টির অগ্রগণ্য ভূমিকা আজকে প্রশ্নাতীত আপনাদের কাছে। তাই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলে যারা মানুষকে ভাঁওতা দিয়ে, চটকদারি মিথ্যে কথা বলে নোংরা রাজনীতির খেলায় মত্ত আছেন, আমি সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের প্রশ্ন করতে চাই, আপনার যুবক অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রতিটি সংবাদ মাধ্যম, মিডিয়া, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, সর্বভারতীয় তৃণমূল কোথায় গেল? সর্বভারতীয় তৃণমূল তো এখন একটা পুচকে আঞ্চলিক দলে পরিণত হয়েছে, কিন্তু লম্পঝম্প কমছে না। তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে আমি এই বার্তা দিতে চাই, দিদির আকণ্ঠ দুর্নীতি, ধর্ষণ, লুটের রাজনীতি আজকে দিদিকে কোণঠাসা করে দিয়েছে। আর যে আইপ্যাককে ব্যবহার করে ভোট বৈতরণী পার করবার ব্যবস্থা করেছেন, সেই আইপ্যাকের কর্ণধার দেখেছেন নিশ্চয়ই মোবাইলে। সেই আইপ্যাকের কর্ণধার এখন ইডির হেফাজতে। তো আইপ্যাক তারা পাত্তারি গুটিয়ে চলে গেছে। তাই দিদিরা হারে কাঁপুনি ধরে গেছে, যেইবার আমাদের সাম্রাজ্য আমরা কেমন করে সামলাবো। আমাদের প্রার্থী মাননীয় গোপাল চট্টোপাধ্যায় মহাশয় আমাদের এখানে উপস্থিত হচ্ছেন, তাই গোপাল দা স্বাগতম, গোপাল দা স্বাগতম, 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 গোপাল দা স্বাগতম, স্বাগতম, স্বাগতম। উপস্থিত উত্তর বিধানসভার আসেন। আচ্ছা আচ্ছা, আমি ভাবছি এসে গেছে। ঠিক আছে, উনি আসুন। মন্ডল সভাপতি গৌতম হালদার, আপনি আসন গ্রহণ করুন। আচ্ছা, বলতে পারবো না আমি।
তো আই প্যাকের কর্ণধার আজকে জেলে গেছে, জেলে যায়নি, সিবিআই ইডির হেফাজতে আছে। ওনাদের সমস্ত কুকীর্তি আর দিদির যে ফাইল ডাকাতি আপনারা দেখেছেন তো, সেই ফাইল ডাকাতির তদন্ত শুরু হয়েছে। কালীঘাটের টালির চালায় সিবিআই ইডি, আর এখন তো নির্বাচন শুরু হয়ে গেছে। দিদি আছাড়ি বিচারি কান্নাকাটি শুরু করে দিয়েছে। দিদি বুঝতে পেরেছে আমার জমানা শেষ, তাই দিদি যেখানে যেখানে মিটিং করছেন কোটি কোটি টাকা খরচ করে র‍্যাম্প বানাচ্ছে, স্টেজ বানাচ্ছে, আর কর্ডলেস মাইক্রোফোন নিয়ে নাচন কদন করে স্টেজের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত দিদি ছুটোছুটি করছে আর দৌড়াদৌড়ি করে কি বলছে, আমাদের শ্রদ্ধেয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি সম্বন্ধে একজন সাংবিধানিক প্রধান, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে সংসদীয় গণতন্ত্রের রীতিনীতিকে উল্লঙ্ঘন করে উনি প্রতিটি জনসভায় প্রতিটি কার্যক্রমের মাধ্যমে এতটাই দিশেহারা হয়ে গেছেন, উনি জ্ঞান গম্য সমস্ত লোপ পেয়ে গেছে। তাই উনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে বলছেন হোদল কুতকুত, হোদল কুতকুত, মোটা ভাই। এই রকম নোংরা ভাষায় বিদ্রুপ করে আমাদের শ্রদ্ধেয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করছেন। আমাদের যশস্বী বিশ্ব বরেণ্য প্রধানমন্ত্রী, সারা দুনিয়া যাকে কুর্নিশ করছে, সারা বিশ্বের সমস্ত রাষ্ট্রের মধ্যে আমার প্রধানমন্ত্রী চতুর্থতম নেতৃত্বের মধ্যে একজন নরেন্দ্র দামোদর দাস মোদী, তাকে পর্যন্ত কোন হরিদাস পাল সালা বাঞ্ছত করে এই রকম ভাবে গালিগালাজ করছে। ধিক্কার জানাই এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাপ কখনো বাপকে ছাড়ে না, তাই ওনার এই সমস্ত নোংরা আচরণের জন্য ওনারা কোটি কোটি টাকা খরচ করে যেখানে যেখানে জনসভা করতে যাচ্ছে, অভিষেক ব্যানার্জি যাচ্ছে, সেখানকার কি দৃশ্য আপনারা দেখবেন নাকি? আমার মোবাইলে দিয়ে আছে। এই যে ভবানীপুর কেন্দ্রে গত পরশু মিটিং করতে গেছে, সেখানকার চিত্র কি তোমার দেখা নাই রে, তোমার দেখা নেই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নেই। কে আছে? শুধু চেয়ার আছে। দিদির এত বড় একটা জনসভার আয়োজন, সেখানে শুধু চেয়ার দেখা যাচ্ছে। আর এই নিয়ে খিল্লি আপনারা সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই দেখেছেন। আর দিদি আরো পাগল হয়ে গেছে। অভিষেক ব্যানার্জির জনসভা বাঁকুড়া বিষ্ণুপুর, আমার ইউটিউব চ্যানেল ডি ইন্ডিয়া শর্টস, আমার সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে আপনারা দেখে নিন। আমি বাজে কথা বলি না, আমার কাছে প্রমাণ আছে, আর আমি চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য রাখি। বাঁকুড়া বিষ্ণুপুরে কোটি কোটি টাকা খরচা করে হেলিপ্যাড বানিয়ে হেলিকপ্টার নামিয়ে সেখানেও সেই তোমার দেখা নাই রে, তোমার দেখা নেই। চেয়ার আছে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নেই। চেয়ার আছে, সর্বসাকুল্যে 400 লোক হয়নি। তো এই যে পরিণতি, দিদির প্রত্যেকটি জনসভা চেহারা আজকে মানুষের কাছে কি বার্তা দিচ্ছে? বার্তা দিচ্ছে বিজেপির কর্মীরা
তোমরা জেগে ওঠো, তোমরা ময়দানে নামো, আর এই ভণ্ডামি, এই শাসক দলের আর্মাদ বাহিনীদের যোগ্য জবাব দেওয়ার জন্য নিজের প্রত্যেকটা বুথকে শক্তিশালী করো, নিজের প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রত্যেকের সঙ্গে সম্পর্ক স্থাপন করো, আর ভারতীয় জনতা পার্টির অনুকূলে যাতে ভোট করে তার জন্য আপনারা এগিয়ে যান। আমি একটি বিশেষ কথা বলতে চাই। আমরা স্বাভাবিকভাবেই বক্তব্য রাখতে রাখতে ভুলে যাই। পুটসুরিতে সিপিএম এর মিটিং হচ্ছে, তো সিপিএম এর বাচাধন্ডা এখানে নিশ্চয়ই আমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন। আমি একটু আপনাদের পালিশ করব, পালাবেন না, আমি আপনাদের একটু পালিশ করব। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তাদের ইডিওলজি অ্যাসিহিলেশন মানে ডেস্ট্রয়েড, মানে খতম করে দেওয়ার রাজনীতি। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সেই দলের আজকে বয়স কত? 1980 সালে, 1920 সালে ওদের সর্বভারতীয় সম্মেলন হয়েছিল। সেই 1920 সাল থেকেই বয়স ধরছি। 1920 সাল, ওদিকে গেল 80 বছর, আর এদিকে হলো 26 বা 25 বছর। কত হলো? 105 বছর। 105 বছর ধরে এই পশ্চিম বাংলায় আপনারা রাজনীতি করবার জন্য মৌরুষি পাট্টা কেড়ে মানুষকে মিথ্যা তথ্য পরিবেশন করে সততার রাজনীতি করে আপনারা রাজনীতি করেছেন। তার জবাব পশ্চিম বাংলার জনতা জনার্দন আপনাকে আপনাদের 2011 সালে বুঝিয়ে দিয়েছে। পশ্চিম বাংলার জনতা জনার্দন 13 বছরের জগদ্দল পাথরটাকে সরিয়ে দিয়ে আজকের দিনে তাদের অবস্থান জিরো, বিগ জিরো। এই পশ্চিম বাংলায় বিগ জিরো, একটা এমএলএ নেই। এ দশা কেন হলো? তাদের যদি ইডিওলজি, তাদের যদি দর্শন, তাদের যদি কর্মপদ্ধতি ভালো হতো, আজকে মানুষের গ্রহণযোগ্যতা হতো, আজকে তাদের প্রধানমন্ত্রী হতো। তা কিন্তু হতে পারেনি। আমি যে জন্য মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতাদের কথা বললাম, পুটসুরিতে মিটিং করছে, এরা জানে বিজেপি 100% সরকার গঠন করবে, এরা বুঝে নিয়েছে। তাই এদেরকে অক্সিজেন দিয়ে মাঠে নামিয়ে দিয়েছে। সিপিএম এর এখন চরিত্র হচ্ছে, আমরা বলি ভোট কাটুয়া। সিপিএম ময়দানে আছে ভোট কাটুয়া হিসেবে। ওরা হিন্দুর ভোট কাটবে, হিন্দুদের ভোট কেটে নো ভোট টু বিজেপি বলে বিজেপির সর্বনাশ করবে। 2021 সালের বিধানসভাতেও এই সিপিএম এর জন্য, লোকসভা ভোটে এই সিপিএম এর জন্য আমাদের অনেকগুলো সিট কম হয়েছে, এটা অঙ্ক বলছে। তাই এরা জিততে পারবে না, কিন্তু জমি ছাড়বে না। ওদের কুকীর্তির কাহিনী আমি যদি আরম্ভ করি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতাদের কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে। আমার কাছে এত তথ্য আছে, আপনাদের কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে। তাই বিজেপিকে ঘাঁটাবার চেষ্টা করবেন না। সুযোগ পেলে আমি আপনাদের উলঙ্গ করে দিয়ে যেতে পারি। আমাদের অনেক বক্তা আছে, তাদের সুযোগ দিতে হবে। তাই আমি একা বলে যাব তা তো হবে না। তো সর্বশেষ আমি দিদির এই কুকীর্তির কাহিনী আপনাদের বলেছি। আপনারা শুধু এই কথা মাথায় রাখবেন, দেগঙ্গার ঘটনা, নানিকুলের ঘটনা,
খাতড়াগড়ের ঘটনা, কাটোয়ার ঘটনা, গোঘাটের ঘটনা, কামদুনির ঘটনা, রানাঘাটের 70 বছরের বৃদ্ধার ঘটনা, এই যে নারী সমাজের ওপরে, নারীদের ওপরে বিভৎস পৈশাচিক যে তাণ্ডব চালিয়েছে, বিশেষ করে আর্যিকর কাণ্ডে যে উদীয়মান একজন ডাক্তার মহিলা যুবা, তাকে ধর্ষণ করে খুন করে তার প্রমাণ লোপাট করে দিদির পুলিশ বাহিনী যে নক্কারজনক ঘটনা ঘটিয়েছে, 1 বছরের বেশি সময় ধরে তার তদন্ত সম্পূর্ণ হয়নি, সেই অভয়ার মা সুবিচার পায়নি। তাই মনের দুঃখে ক্ষোভে উনি আত্মহত্যা করতে গিয়েছিলেন। তাই ভারতীয় জনতা পার্টির সংস্পর্শে আসার পর আমরা প্রেরণা জুগিয়েছি যে আপনি কেন মরবেন, আপনাকে আপনার মেয়ের এই যে আত্মবলিদান, আপনাকে তার বিচার পাইয়ে দেওয়ার জন্য আপনাকে কান্ডারি হিসেবে আপনাকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। তাই উনি ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী, তার উপরেও নানা রকম ভাবে অত্যাচার করছে, তাকে নমিনেশন ফাইল করতে নানা রকম প্রতিবন্ধকতার সৃষ্টি করছে, ফ্ল্যাগ ছিঁড়ে দিচ্ছে, পোস্টার ছিঁড়ে দিচ্ছে। আর একজন আমাদের মানব গুহ, একজন ইউটিউবার মেমারি বিধানসভায় প্রতিনিয়ত তাকে শারীরিক ভাবে তার বাড়ির সামনের রাস্তা জেসিবি দিয়ে খুঁড়ে দিয়ে প্রতিনিয়ত মানব গুহর উপরে এইরকম ভাবে অত্যাচার করছে। কারণ তৃণমূল কংগ্রেসের নেতারা বুঝতে পেরেছে, ভয় দেখিয়ে তারা এই নির্বাচনী বৈতরণী পার করবার চেষ্টা করছে। তো আমাদের নির্বাচন কমিশনারকে আমি ধন্যবাদ জানাই, উনি যেভাবে সেনাবাহিনীকে পশ্চিম বাংলায় 2.5 লক্ষ আপনারা নির্ভয়ে ভোট দেবেন, 2.5 লক্ষের ওপরে সেনাবাহিনী এই পশ্চিম বাংলায় এসেছে, সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তাই আমি আপনাদের সাবধান করে দিচ্ছি, নিজের ভোট নিজে দিন, পদ্ম ফুল দেখে নিন, অন্যদিকে একদম তাকাবেন না, অন্যদিকে একদম তাকাবেন না। শুধুমাত্র এই যে পদ্ম ফুল চিহ্ন পথ পথ করে উঠছে গোটা পশ্চিম বাংলার আকাশ বাতাস মুখরিত করে, এই পদ্ম ফুল চিহ্নকে দেখে নিয়ে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য বিরাম দিচ্ছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। भारत माता की जोर से हमें भारत माता की বাঁচতে চাই, বিজেপি তাই। প্রত্যেককে অনুরোধ করব আপনারা সামনে এসে দাঁড়ান। আমি পরবর্তী বক্তা, আপনারা জানেন সকলের প্রিয় কাজের এবং কাছের মানুষ, আমি ডেকে নেব মঞ্চে মাননীয় সঞ্জীব হাজরা মহাশয়কে তার অমূল্য বক্তব্য তুলে ধরার জন্য আহ্বান করছি। সকলকে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানিয়ে 269 পূর্বস্থলী উত্তর বিধানসভার যে নির্বাচনী পথসভা, এই পথসভায় যথাযোগ্য স্থানে নমস্কার, শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা। মঞ্চে থামাচ্ছি আমাদের নেতাকে আমি একটু সম্মান দেওয়ার জন্য আমার সঙ্গে বলবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। মঞ্চে আর একটু পরেই আমাদের প্রার্থী আসবেন।
মঞ্চে রয়েছেন দীর্ঘদিনের কার্যকর্তা সম্মানীয় দেবপ্রসাদ চৌধুরী মহাশয়। মঞ্চে রয়েছেন এই মণ্ডলের সাধারণ সম্পাদক ভাই উৎপল। মঞ্চে রয়েছেন বর্ধমান পূর্ব কাটুয়া সাংগঠনিক জেলার প্রাক্তন সংখ্যালঘু মোর্চার সভাপতি সম্মানীয় ইমানদা। প্রশান্ত ঘোষ দীর্ঘদিনের কার্যকর্তা, বর্তমান মণ্ডলের সহ সভাপতি। মঞ্চের সামনে রয়েছেন শক্তি কেন্দ্রের প্রমুখ, শক্তি কেন্দ্রের লিডার, শক্তি কেন্দ্রের ইনচার্জ ও আমার দেবতুল্য কার্যকর্তা বুথ সভাপতিদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। দেখুন, আমি সেই সমস্ত কার্যকর্তার চরণে শতকোটি প্রণাম জানাই যারা ভারতীয় জনতা পার্টির এই পদ্ম ফুলটাকে বহন করে নিয়ে যেতে যেতে আজ দীর্ঘ প্রায় 40টা বছর পার্টির পতাকা বহন করেছিলেন বলি আজ আমরা এই মঞ্চে দু চার কথা বলার সুযোগ পাচ্ছি। তাই আমার সেই সমস্ত দেবতুল্য কার্যকর্তার কাছে আমার শতকোটি প্রণাম। দেখুন, আমরা এই যে নির্বাচন, এই নির্বাচনের সময় বেশি কিছু বলবো না। আপনারা আমাদেরকে প্রশ্ন প্রতিটা মুহূর্ত করে চলেছেন, করছেন, যখনই দেখা হয় তখনই করেন যে দাদা আমরা তো সবাই ভোট দিচ্ছি, তাহলে বিজেপি ক্ষমতায় আসছে না কেন? আজ কিন্তু এই প্রশ্নটার উত্তর দেবার সময় এসেছে, আর সেই কাজটা আপনারা করলেই আর 10-15 দিনের মাথায় আমরা সেই আনন্দ উপভোগ করতে পারবো। কি করতে হবে আমাদের? আপনারা আমাদেরকে বলেন যে আমরা জিতছি না কেন। দেখুন, জিততে পারছি না তার একমাত্র দুটো যে বিষয়। একটা, হিন্দু বুথে যখন ভোট পোল হয় সেখানে আমরা 65 থেকে 70% বেশি ভোট পোল করাতে পারি না, কিন্তু একটা মুসলিম বুথে 96% ভোট পোল হয়। গ্রামে যারা থাকে না তাদেরও ভোট এতদিন পোল করানো হয়েছে, বোরখা পরিয়ে পোল করানো হয়েছে। সেখানে বিজেপি এজেন্ট দিতে পারতো না, তাই পোল করিয়েছে। তাহলে এবার ভাবুন, 96% যদি একটা বুথে ভোট পোল হয়, তার থেকে আমরা 2% ভোট পাই না। আর যেখানে একটা হিন্দু বুথে আমরা 65 থেকে 70% ভোট পোল হয়, আমরা 50% পেলেও 20% ভোট কিন্তু তৃণমূলে চলে যায়। তাহলে আমরা কি করে জিতবো? কিন্তু এবার আমাদের জিততে হবে। এবার আমাদেরকে যেটা করতে হবে, আজ মুর্শিদাবাদের শামশেরগঞ্জ দেখিয়ে দিয়েছে। প্রায় এখন পর্যন্ত, একটু আগে দেখলাম 86-87% ভোট পোল হয়ে গেছে। লাস্ট ভোট পর্যন্ত 90% ভোট হবে। সকাল থেকে হিন্দু মায়েরা, বোনেরা, ভাইরা পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে ভোট দেওয়ার জন্য। তাই আমি অনুরোধ করব আমার সেই সমস্ত হিন্দু ভাই বোনেদের কাছে, এবছর হিন্দু বুথগুলোয় আমরা 100% ভোট পোল করব এবং তার পুরো ভোট আমরা বিজেপির বাক্সে নিয়ে যাব। তবেই আমরা সরকার বানাতে পারবো। আমরা পারি, এটা প্রমাণ করে দিয়েছে। যদি মুর্শিদাবাদ পারে, আমরাও পারবো। তাই আমি আপনাদের অনুরোধ করব, এখনো যে সমস্ত আমার ভাইয়েরা বাইরে কাজ করছে, আপনারা ফোন করুন, বাড়ি আসতে বলুন। কারণ এই নির্বাচন আমাদের কাছে বেঁচে থাকার লড়াই। এই নির্বাচন শুধু একটা ভোট নয়, এই নির্বাচন পশ্চিম বাংলার অস্তিত্ব রক্ষা করার নির্বাচন। এই নির্বাচন পশ্চিম বাংলার মা বোনকে রক্ষা করার নির্বাচন। কারণ পশ্চিম বাংলার মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে বারবার অপমান করছে। এরপরেও কি যারা তৃণমূল হিন্দু, তাদের বিবেকে এতটুকু বিবেক মনুষ্যত্ব বলে কিছু নেই যে মমতা ব্যানার্জি আমার হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলে সেই মুখ্য
মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানাই। সনাতন ধর্ম হাজার হাজার বছরের ধর্ম, যে ধর্ম গোটা বিশ্বকে পথ দেখিয়েছে, যে ধর্মের মধ্য দিয়ে সাধু সন্ন্যাসীরা বছরের পর বছর তাদের যোগ সাধনার মধ্য দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডকে জাগিয়ে তুলেছে, যে সনাতন ধর্মকে 700 বছর মুঘল ধ্বংস করতে পারেনি, যে সনাতন ধর্মকে 200 বছরের ব্রিটিশ ধ্বংস করতে পারেনি, আজকে সেই মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে গান্ধা ধর্ম বলছে। এরপরেও আপনারা তৃণমূলকে ভোট দেবেন? এরপরেও আপনারা তৃণমূলকে ভোট দেবেন? যে মমতা ব্যানার্জি প্রতি পদে পদে হিন্দু ধর্মকে অপমান করছে, হিন্দুদের পুজো পাঠ করতে গেলে পারে সেখানে পারমিশন লাগছে, আর সেখানে আমাদের কিভাবে অপমান অপদস্থ করছে। আজকে এগুলো বুঝতে হবে যে বর্তমান পশ্চিম বাংলায় দাঁড়িয়ে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়, এই বিষয়টা আজ আমাদের সামনে তুলে ধরব। আপনারা জানেন যে বর্তমান পশ্চিম বাংলায় 35 বছরের সিপিএম এবং 15 বছরের তৃণমূল, এই 50 বছরে পশ্চিম বাংলাকে শ্মশানে পরিণত করেছে বন্ধু, শ্মশানে পরিণত করেছে। 35 বছরের সিপিএম এর আমলে 56,000 কলকারখানা বন্ধ হয়ে গেছে। 15 বছরে তৃণমূলের জামানায় প্রায় 7,000 কোম্পানি পশ্চিম বাংলা ছেড়ে পালিয়ে গেছে। পশ্চিম বাংলার করুণ পরিস্থিতির জন্য দায়ী সিপিএম আর তৃণমূল। আজকে পশ্চিম বাংলা কেন্দ্রের সঙ্গে বিরোধিতা করতে করতে 50 বছরে পশ্চিম বাংলার কোনো উন্নতি হয়নি। তাই এবার আমাদেরকে ভাবতে হবে, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি, আমার সন্তান কিভাবে দুমুঠো খেতে পাবে, আমার সন্তান কিভাবে লেখাপড়া শিখবে, কিন্তু আমরা এটা ভুলে গেছি যে আমার সন্তান লেখাপড়া শিখতে যদি চায় তাহলে এই পশ্চিম বাংলার সরকার থাকলে আমার সন্তান খেতে পাবে না, আমার সন্তানটা স্কুলে যেতে পারবে না। কারণ বর্তমান পরিস্থিতিতে পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় আজ দাঁড়িয়ে আছে আপনি ভাবুন। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দৌলতে 8,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। 8,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে। সিপিএম 34 বছরে ইংরেজি শিক্ষাটাকে তুলে দিয়ে পশ্চিম বাংলাকে অন্ধকার করে দিয়েছিল, আর এই মমতা ব্যানার্জি প্রাইমারি শিক্ষাকে বন্ধ করে 8,000 প্রাইমারি স্কুল বন্ধ করে শিক্ষাটাকে একেবারে গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তাই বাংলার যদি পুনর্জাগরণ করতে হয় তাহলে পশ্চিম বাংলাকে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে পরাস্ত করে বিজেপি সরকার ক্ষমতায় আনতে হবে, তবেই পশ্চিম বাংলার উন্নতি হবে বন্ধু। আজকে আপনাদেরকে এই কথাগুলো বলার কারণ কি, আপনারা টিভি রেডিও মিডিয়ার মাধ্যমে সবকিছু দেখতে পাচ্ছেন যে বর্তমান পশ্চিম বাংলার আজ কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে। আপনারা জানেন সিপিএম পার্টির 2-4 কথা না বললে হবে না, কারণ সিপিএম ও প্রার্থী দান করিয়েছে। আচ্ছা বলুন তো, 2011 সালের পশ্চিম বাংলার একটা পরিবর্তনের ঝড় উঠেছিল। সেই ঝড়ে বাংলার মানুষ চেয়েছিল যে পশ্চিম বাংলায় সিপিএম এর হারমাত বাহিনীর হাত থেকে পশ্চিম বাংলা পরিত্রাণ চাইছে। মানুষের মধ্যে একটা ঝড় উঠেছিল, আওয়াজ উঠেছিল। তাই মমতা ব্যানার্জিকে আমাদের স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীজি তাকে মেয়ের সম্বোধন করে তাকে বলল, ঠিক আছে আমার একটা পদ্ম ফুল আছে, তুই পশ্চিম বাংলার হিন্দু মুসলমানের বাস, তুমি জোড়া ফুল নাও। অটল বিহারী বাজপেয়ী মমতা ব্যানার্জিকে সম্পূর্ণ আশীর্বাদ এবং সহযোগিতা করলো, আর পশ্চিম বাংলার সমগ্র বিজেপির কার্যকর্তা কর্মী সমর্থক নিজেদের পদ্ম ফুলটাকে সরিয়ে রেখে ওই মমতা ব্যানার্জিকে সমর্থন করে তার ঘাস ফুল ফুটিয়ে দিল। বিজেপির কার্যকর্তা কর্মীরা ভাবেনি যেই রকম ধরনের মমতা ব্যানার্জি এত বেইমানি করবে বিজেপির নেতাদের সঙ্গে, বিজেপির কার্যকর্তাদের সঙ্গে। আজকের মমতা ব্যানার্জি যে মানুষ চিনেছে তাকে, সেটা শুধু বিজেপির জন্য বন্ধু। তাই আমরা বিজেপির কার্যকর্তা কর্মীরা মমতা ব্যানার্জিকে সেদিন ক্ষমতায় আনতে যেমন সহযোগিতা করেছিলাম,
আজ তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য কেন্দ্রের নেতা এবং পশ্চিম বাংলার গ্রামগঞ্জের শহরের সমস্ত কার্যকর্তা রাস্তায় নেমে পড়েছে। মমতা ব্যানার্জিকে এবার জাহান্নামে পাঠাবো, তবেই ছাড়বো। কারণ আমরা পারি কাউকে সম্মানের আসনে বসাতে, আবার তাকে শেষ করে দিতে। 2011 সালের নির্বাচন সিপিএম এখন বলছে আমরা ক্ষমতায় এলে এটা করব ওটা করব। বন্ধু, সিপিএম এর 2-4 জন ভোটার আছেন, আমি সেই 2-4 জন ভোটারের উদ্দেশ্যে বলবো, 34 বছর ক্ষমতায় থাকা সিপিএম পশ্চিম বাংলার 56,000 কলকারখানা বন্ধ করলো। সেই সরকার আবার ভোট চাইতে আসছে। যারা কলকারখানা তৈরি করতে পারলো না, বন্ধ করলো, শিক্ষার হার শেষ করলো, শিক্ষার মান নিচে নামিয়ে দিল, রেশনের চুরি করলো, এপিএল বিপিএল এর 11 বছর চাল চুরি করলো, গম চুরি করলো। সারা পশ্চিম বাংলার মানুষ সিপিএম এর বিরুদ্ধে আন্দোলনে নামলো, রেশন ডিলারদের কাছে কৈফিয়ত চাইলো। কেন 11 বছর এপিএল বিপিএল এর চালটা চুরি করে নেতারা খেলো, তার কৈফিয়ত তোমায় দিতে হবে। বাংলার মানুষ, গরিব মানুষের সেই রেশনের চাল চুরি করা তৃণমূল আজকে যেমন তৎকালীন দিনে সিপিএম ছিল, তাই সিপিএম বাংলার মানুষ আন্দোলন করে সিপিএমটাকে শেষ করে দিল। 2011 ক্ষমতায় এলো তৃণমূল, প্রদীপ সাহাকে তপন চ্যাটার্জি কেস দিল আমাদের প্রার্থী। অনেক লোকে বলেন যে প্রদীপ সাহা খুব ভদ্রলোক, আমি সেই ভদ্রলোকের সম্বন্ধে 2-4টে কথা আপনাদের বলছি, যার প্রমাণ সহ আমি বলছি। হিম্মত থাকলে প্রদীপ সাহা আমার সঙ্গে মুখোমুখি বসতে পারে। 2011 তপন চ্যাটার্জি এমএলএ হলো, এমএলএ হওয়ার পর প্রদীপ সাহাকে মার্ডার কেসের আসামি করলো, দীর্ঘ 3 বছর জেলের বন্দী হলো। সেই প্রদীপ সাহাকে জেলে ভরলো কারা? তৃণমূল। কার হিসাবে? তপন চ্যাটার্জির হিসাবে। প্রদীপ সাহা জেল থেকে জামিনে বেরিয়ে আসলো, গ্রামে গঞ্জে সর্বস্তরে বলতে লাগলেন যে আমাকে বিনা দোষে জেল খাটিয়েছে। বাংলার মানুষ শুভ বুদ্ধির উদয় হয়ে তারা প্রদীপ সাহাকে আবার 2016 ভোট দিয়ে বিধায়ক বানালো। কেন ভোট দিয়েছিল মানুষ এই এলাকার পূর্বস্থলী উত্তরে? না প্রদীপ সাহার সঙ্গে তপন চ্যাটার্জি অন্যায় করেছে, অবিচার করেছে। তাহলে আপনি আপনার শত্রুর সঙ্গে গলা মেলাচ্ছেন কেন? কি করে গলা মেলাচ্ছেন বন্ধু? 2016 পর যখন 21 নির্বাচন, আমি আজকের কথাটা বলছি কেন? 2021 সালের যে ভোট গণনার দিনের কথা, যেটা আমার সামনে ঘটেছিল তপন চ্যাটার্জি আর প্রদীপ সাহার মধ্যে, সেদিন আমি পূর্বস্থলী উত্তর বিধানসভার 1 নম্বর টেবিলে কানলা কলেজে ভোটটা গুনছিলাম। আমি দেখেছিলাম প্রদীপ সাহা তপন চ্যাটার্জি সেই দৃশ্য। তাই আমি আপনারা ভদ্রলোক বলছেন, আমি প্রদীপ সাহাকে একটা বেঈমান বলছি, মির্জাফর বলছি। ভোট গণনা চলছে, প্রদীপ সাহা ভোটের আগে বললেন যে সমস্ত হিন্দু গ্রামে যে আপনারা পদ্ম ফুলে ভোট দেবেন না, আপনাদের যদি কাস্তাতুরি তারায় ভোট দিতে না মনে হয়, তৃণমূলের ভোটটা দেবেন। কারণ বিজেপি ক্ষমতায় এলে মুসলমানদের তাড়িয়ে দেবে। মুসলমান গ্রামে গিয়ে এই প্রদীপ সাহা ভয় দেখাতে লাগলেন, বিজেপি ক্ষমতায় এলে আপনাদেরকে তাড়িয়ে দেবে। আর হিন্দু পাড়ায় গিয়ে বলছে আমরাই ক্ষমতায় আসবো, তোমরা আমাকে ভোট দাও। এই দুমুখ নীতি প্রদীপ সাহা নিল। তাই আমি এই জন্য বলবো, এই সিপিএম এর কথায় কোন মানুষ ভুল বুঝবেন না। এরা বেঈমান, এরা সবুজ ঘাসের লুকিয়ে থাকা সবুজ সাপ পশ্চিম বাংলাকে ধ্বংস করে দিয়েছে। কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী সারা বিশ্ব থেকে ধ্বংস হয়ে গেছে। 2021 একটা বিধানসভায় বিধায়ক বানাতে পারেনি, 2026 গল্প তো হবেই না। তাই সিপিএম কে ভোট দেবেন না। সিপিএম কে ভোট দিলে আপনি উল্টে তৃণমূলকে সমর্থন করছেন বন্ধু। প্রদীপ সাহা তখন ভোট গণনা চলছে, ভোট গুনতে গুনতে যখন সময় 3:30 বাজলো, আমাদের প্রার্থী গোবর্ধন দাস চলে গেছে। গণনা কেন্দ্রের আমাদের বিজেপির কার্যকর্তারা চলে গেছে।
আমরা তিনজন তখন উপস্থিত আছি, প্রায় 3:30 4টে বাজছে। আমাকে ডাক দিল যে সঞ্জিতা চলে এসো, আমরা ভোট যখন গুনতে এসেছি, ভোট গুনবো, তাতে আমি হেরে গেল রেজাল্টটা নিয়েই বেরিয়ে যাব। প্রদীপ শাহ তখন বলছে তপন চ্যাটার্জিকে, বন্ধু জয় শ্রীরাম পাছায় ঢুকিয়ে দিলাম। মাস্টার মশাই সে আমার প্রভু রামচন্দ্রকে সে পাছায় ঢুকিয়ে দিচ্ছে, সে ভদ্রলোক। জয় শ্রীরাম পাছায় ঢুকেছে। দাদা বলুন তো, আমরা কি সেদিন এমএলএ ছিলাম? এমএলএ তো ছিল প্রদীপ সাহা। প্রদীপ সাহা বলছে জয় শ্রীরাম পাছায় ঢুকিয়ে দিলাম। কত বড় বেঈমান, কত বড় অপদার্থ! হেরে যাচ্ছে তাতে তার লজ্জা নেই। তিনি হেরে গেছে, লজ্জা নেই। তপন চ্যাটার্জি তাকে 3 বছর জেলে ভরে রাখলো, লজ্জা নেই। বিজেপি জিততে পারেনি, তাতে তার বিরাট আনন্দ। এই প্রদীপ সাহা ভাববেন না দাদা, আমরা তো সেদিন এমএলএ ছিলাম না, তাই আমাদেরকে পাছায় ঢোকানোর গল্পই ছিল না। আমরা জিততে চেয়েছিলাম, জিততে পারি নাই। 3000+ ভোটে হেরে গেলাম। কেন হারলাম? 19-এর লোকসভায় 20,000+ ভোট ছিল সিপিএম এর। আমরা সেই অঙ্কে এগিয়েছিলাম। আমরা ভেবেছিলাম 2019-এর নির্বাচনে যদি সিপিএম 20,000 ভোট পায়, তাহলে এই বর্তমান পরিস্থিতিতে সিপিএম এর ভোট 1000 হলেও কমবে। কিন্তু গণনা কেন্দ্রে 2021-এ আমরা দেখলাম সিপিএম 6000 ভোট বাড়িয়ে ফেলবে। শুধু এই কারণে হিন্দু ভোট প্রতিটা বুথে 50+ ভোট পেয়ে গেল, আর মুসলিম বুথে সিপিএম 10টা-12টা ভোট পাচ্ছে। আমি এই কথাটা কেন বলছি? দেখবেন সিপিএম এর মিটিং ডাকছে, মিছিল করছে, মুসলিম গ্রাম থেকে সিপিএম এর গাদা লোক চলে যাচ্ছে বন্ধু। কিন্তু ভোটের বেলায় সিপিএম কটা ভোট পাচ্ছে মুসলিম বুথে? আমি আমার হিন্দু সনাতনী ভাইদের বলবো যে এই সিপিএম এর পাতা ফাঁদে পা দেবেন না। এই সিপিএম মুসলিম বুথের সিপিএম এর নেতাও ভোটটা তৃণমূলকে দিচ্ছে, আর হিন্দু ভোটটা গিয়ে ভাগ হয়ে যাচ্ছে। আমি জোরহাট করে বলবো, এবারের নির্বাচন ভোট হিন্দুদের ভাগ হতে দেওয়া যাবে না। তাহলে কি হবে? আপনারা নিশ্চয়ই, আমি বাংলাদেশ পাকিস্তানের কথা বলবো না, এই পশ্চিম বাংলার কথাই বলবো। শামশেরগঞ্জে আপনারা জানেন, মুর্শিদাবাদে যে শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস, তারা কমিউনিস্ট পার্টি করত, সিপিএম পার্টি করত বন্ধু। আজকে সিপিএম এর কোন কর্মী যদি আঘাত পান, এই সিপিএম এর নেতাদের খুঁজে পাবেন না। আমি তার জন্য বলছি, কি দেখলাম না, হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস তারা সিপিএম পার্টি করত, তারা ঠাকুর মিস্ত্রি ছিল। কিন্তু জামাতি জঙ্গিরা কি করলো? বাংলাদেশের জামাতিদের সঙ্গে মুর্শিদাবাদের জামাতি প্রবেশ করে সেই শামশেরগঞ্জের জাফরাবাদে সেই গ্রামটাকে পুড়িয়ে ছাই করলো। আর চন্দন দাস এবং তার হরগোবিন্দ দাসকে বাড়ির ভিতর থেকে টেনে তুলে নিয়ে এসে কুপিয়ে কুপিয়ে খুন করলো বন্ধ। সেই যে হিসাব, যারা আসামি হলো, অপরাধী হলো, সেখানেও সিপিএম এর 3 জন জামাতির নেতা ওই চন্দন দাসকে খুন করার পিছনে রয়েছে। ওই হরগোবিন্দ দাসকে খুন করার পিছনে 3 জন সিপিএম এর কমরেড আজও তারা সাজা খাচ্ছে। তাই আমার এলাকার যে সমস্ত 2-4 জন সিপিএম এর নেতা আছেন হিন্দুরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, জোরহাট করে বলবো, সারা বিশ্বে কমিউনিস্ট নেই। ভারত ভাগ হওয়ার আগে বাংলাদেশে কমিউনিস্ট সিপিএম ছিল। ভারত ভাগ হওয়ার আগে পাকিস্তানে কমিউনিস্ট ছিল। আজ কিন্তু বাংলাদেশেও নেই, পাকিস্তানেও নেই, কোন মুসলিম দেশে সিপিএম খুঁজে পাওয়া যায় না। যতদিন হিন্দু জনসংখ্যা বেশি আছে, ততদিন রাজনৈতিক দল আছে। যতদিন হিন্দু বেশি আছে, কংগ্রেসকে খুঁজে পাবেন।
যতদিন হিন্দু বেশি আছে সিপিএম কে খুঁজে পাবেন, যতদিন হিন্দু জনসংখ্যায় বেশি আছে এই তৃণমূলকে খুঁজে পাবেন। যেদিন হিন্দু জনসংখ্যা কমে যাবে জামাতিরা দখল করবে, উগ্র মৌলবাদীরা দখল করবে, জিহাদিরা দখল করবে, আপনার ঘরের মা বোনকে তুলে নিয়ে যাবে। সেই দিনটা দেখতে চান? আপনাদের শিক্ষা হয়নি? পাশের জেলা মুর্শিদাবাদের এত বড় ভয়ঙ্কর অত্যাচার। একজন মা তার সন্তান প্রসব করেছে 6-7 দিন, তাকে নদী পেরিয়ে চলে যেতে হয়েছে। একজন মা তার মেয়ের বিয়ে দেবে, কিছু সোনা দানা জড়ো করেছিল সেগুলো লুট করে নিয়ে চলে গেল। কবে বুঝবেন? কবে বুঝবেন? আমি তো বলবো মুসলিমরা তো নিজের ভালোটা বুঝেছে, তো ভালো জিনিস, এত দুঃখ পাওয়ার কিছু নেই। 35 বছর সিপিএম ভয় দেখিয়েছে বিজেপি ক্ষমতা এলে তোমাদের তাড়িয়ে দেবে, তৃণমূল ভয় দেখিয়েছে বিজেপি ক্ষমতা এলে তোমাদের তাড়িয়ে দেবে। তাই যদি মুসলিমরা বাঁচার জন্য তৃণমূলকে ভোট দেয়, তাদের অন্যায় তো আমি দেখতে পাচ্ছি না। কিন্তু হিন্দু ধর্মের মানুষ দেখতে দেখতে আমরা ইরাক হারিয়ে দিলাম, ইরানকে ছেড়ে দিলাম, আফগানিস্তান ছেড়ে দিলাম, বাংলাদেশ ছেড়ে দিলাম, পাকিস্তান ছেড়ে দিলাম। কালকে পশ্চিম বাংলাটা ছেড়ে দেবেন না নিজের পূর্বপুরুষের এই বাস্তু ভিটেটাকে রক্ষা করবেন? বন্ধু ভাববেন না? এক কাঠা জমি নিয়ে মারামারি করছেন, একটা জমির জল কাটা নিয়ে মারামারি করছেন, টোটাল বাড়ি ঘর ছেড়ে পালাতে হবে বন্ধু, যেটা মুর্শিদাবাদে হয়েছিল। আমি মুর্শিদাবাদের কথা বলবো না, পাশের গ্রাম তেতুলিয়া, যে তেতুলিয়ায় জনসংখ্যায় হিন্দু বেশি ছিল, আজ আর এক ঘর হিন্দু খুঁজে পাবেন না। এটাও আপনাদের বিবেকবোধ জাগবে না? ভারতবর্ষে একটা রাজনৈতিক দল যেটা হিন্দুদের কথা বলে, সেটা ভারতীয় জনতা পার্টি বলে। আমরা সর্বধর্ম সমন্বয়ের ভারতবর্ষ, এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, ফার্সি সকলেই ভারতীয়। যারা স্বাধীনতার আগে থেকে ভারতবর্ষে আছে তারা ভারতে থাকবে, কোনো ভয় নেই বন্ধু। ভারতবর্ষে যে মুসলিম ভাইয়েরা আছেন আপনারা বড় শান্তিতে আছেন। ভারতীয় মুসলিমরা যে শান্তিতে আছে, বিশ্বের কোন মুসলিম দেশ এত শান্তিতে নেই। তাই আপনাদের কাছে আমরা বিজেপির পক্ষ থেকে বলবো, আপনারা ভয় করবেন না, ভয় খাওয়ার জায়গা নেই। ভারতীয় মুসলিমরা একজন হিন্দুর যতটুকু অধিকার, একজন মুসলিমের ততটুকু অধিকার। কিন্তু মমতা ব্যানার্জির চক্রান্ত, সিপিএম এর চক্রান্ত, ভাবুন তো, ভারতবর্ষ যখন ভাগ হলো, আমি পশ্চিম বাংলার অর্ধেকটা হিন্দুদের জন্য হোমল্যান্ড হলো, আর বাকি অংশটা মুসলিমদের জন্য দেয়া হলো। তাহলে আপনার দেশ আপনাকে দিয়েছি, আপনার জমি আপনাকে ভাগ দিয়েছে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আমার সম্পত্তিতে অধিকার ফলা